জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচিতে লাখো মানুষের পদযাত্রা। ভারত কেবল ফ্যাসিস্ট শেখ হাসিনাকেই মনে রেখেছে, মন্তব্য তারেক রহমানের। আওয়ামী লীগের আমলে করা সকল অসম চুক্তি বাতিলের দাবি। স্বৈরাচার বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। প্রিয় ভাই বোনেরা, এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। ক্ষমতায় থাকার ইচ্ছা থাকলে নির্বাচনে আসুন, যশোরে মহাসমাবেশে ফখরুল। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্র ক্যাম্পাস, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী। আওয়ামী লীগ নিয়ে হঠাৎ ভিন্ন সুর। গণহত্যায় জড়িত না থাকা নেতাকর্মীদের নির্বাচনে বাধা নেই, জানালেন উপদেষ্টা আসিফ। 7 দিনের মধ্যে ছাত্রদের নতুন দল। দিল্লিতে বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শুরু। বিজেপি বিএসএফ বৈঠকে গলতে পারে টানাপোড়েনের বরফ, আশা বিশেষজ্ঞদের। ইউক্রেন ইস্যুতে সৌদিতে রুশ মার্কিন বৈঠক। প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে কথা বলতে প্রস্তুত পুতিন। না ডাকায় চুক্তিতে স্বীকৃতি দেবে না কিয়েভ। এবং কাল থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পদ্মা উঠবে পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। বাংলাদেশ ভারত লড়াই 20 ফেব্রুয়ারি। যাচ্ছি পুরো খবরে। তিস্তা নদীর ন্যায্য হিস্যার দাবিতে শেষ হলো বিএনপির টানা 48 ঘন্টার কর্মসূচি জাগো বাহে তিস্তা বাঁচাই। দাবি আদায়ে পয়েন্টে পয়েন্টে পদযাত্রা, নদী তীরে দিনরাত অবস্থান আর পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেছে তিস্তা পাড়ের মানুষ। স্থানীয়দের স্বার্থ ও সম্পৃক্ততা থাকায় ভিন্ন মাত্রা পেয়েছে বিএনপির এই কর্মসূচি। নদী তীরের বাসিন্দারা বলছেন, তিস্তার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে তাদের জীবন ও জীবিকা। তাই ভারতকে এই নদীর ন্যায্য হিস্যা দিতে হবে, অন্যথায় আরও বেগবান হবে আন্দোলন। ইব্রাহিম আজনবীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি ঘিরে টানা 2 দিন ধরে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি। পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তর জনপদে এই প্রথম এত বড় শোডাউন করল দলটি। এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় তিস্তা পারে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে 48 ঘন্টা অবস্থান করেন উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ। তিস্তা পাড়ের অধিবাসীদের দাবি, নদীর সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই এলাকার মানুষের জীবন ও জীবিকা। বলেন যে তিস্তা একসময় উত্তর জনপদের আশীর্বাদ ছিল, ভারতীয় আগ্রাসনের কারণে তা এখন পরিণত হয়েছে অভিশাপে। এখানে তিস্তা মহাপরিকল্পনা আছে, সেটার আমরা বাস্তবায়ন চাই এবং বর্ষা হলে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়, সেটা যেন না হয়। এই তিস্তার ন্যায্য পানি, ন্যায্য হিস্যা আমাদেরকে যেন দেওয়া হয়। পদযাত্রার পর নদীতে নেমে নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা। ভারত থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারের জোরালো পদক্ষেপ কামনা করেন তারা। সকল পেশাজীবীর মানুষ আমাদের সঙ্গে একত্রিত হয়ে আপনার এখানে একাত্মতা প্রকাশ করেছে। তিস্তা মহাপরিকল্পনা এখানে বাস্তবায়ন হলে এখানে নগরায়নের সৃষ্টি হবে। ভারত কখনো চায় না যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলু জানান, তিস্তাকে বাঁচাতেই তাদের এই আন্দোলন। দরকার হলে ভবিষ্যতে দেয়া হবে আরও কঠোর কর্মসূচি। পতিত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হয়নি। আজকে গোটা রংপুরের 5টি জেলার মানুষ আজকে হাহাকারে পরিণত হয়েছে, মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা দেখিয়ে দিতে চাই যে যেখানে তিস্তা প্রমত্ত ছিল, বহমান ছিল, সে তিস্তা নদী এখন শুধু বালু আর বালু। 2 দিনব্যাপী কর্মসূচিতে গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানা খেলাধুলা আয়োজনের মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার চিত্র ফুটিয়ে তোলেন আয়োজকরা। তিস্তা নদী ছিল উত্তরবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ, কিন্তু ভারত পানির ন্যায্য হিস্যা না দেওয়ায় এবং তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয় তিস্তা এখন উত্তর জনপদের দুঃখের নাম। তাই 48 ঘন্টার কর্মসূচি থেকে উত্তরবঙ্গের 5 জেলার মানুষের স্পষ্ট বার্তা, যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে তিস্তা মেগা প্রকল্প এবং ভারত থেকে আদায় করতে হবে পানির ন্যায্য হিস্যা। সাইফুল ইসলাম, নিউজ 24, লালমনিরহাট।
দর্শক, আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেশী দেশ ভারত আন্তর্জাতিক সব রীতিনীতি লঙ্ঘন করে কেবল স্বৈরাচার শেখ হাসিনাকে মনে রেখেছে, কিন্তু মনে রাখেনি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে। এমন অভিযোগ করে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির শেষ দিনে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের কথা বললে বিচলিত হন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা, যা স্বৈরাচার ফেরার পথকেই বরং সুগম করতে পারে। তিস্তা বাঁচানোর পাশাপাশি বাংলাদেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির দ্বিতীয় দিনে সমাপনী বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখনও তিস্তা নদীর পাড়ে দাঁড়ানো উত্তর জনপদের হাজার হাজার মানুষ, উত্তরাঞ্চলের এই যে লাখো কোটি মানুষ। সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ভারত সম্পর্ক, তিস্তার ন্যায্য হিস্সা আর সীমান্ত হত্যা সহ সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন তারেক রহমান। অভিযোগ করেন, ভারত কেবল স্বৈরাচারী শেখ হাসিনাকে মনে রেখেছে, বিন্দুমাত্র মনে রাখেনি বাংলাদেশকে। হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি পুনর্বিবেচনা করার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এইগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। স্বৈরাচার বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। প্রিয় ভাই বোনেরা, এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। অঙ্গীকার করেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তা নদীর ন্যায্য হিস্সা পেতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দাবি জানানোর পাশাপাশি ভারতের সঙ্গে আলোচনা চালানোর কথা বলেন তারেক রহমান। আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টার এক এক রকমের বক্তব্য স্বৈরাচারের পথকে সুগম করবে বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। পুরো সময় জুড়েই বেশ প্রাণবন্ত দেখা গেছে তারেক রহমানকে। আশা করেন আর নদী তীরে নয়, দেখা হবে সশরীরে নিজ বাড়িতে। বক্তব্যের শেষ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু তিস্তা বাঁচালে হবে না, বাঁচাতে হবে সমগ্র বাংলাদেশকে। তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও। আসুন, এই হোক আমাদের স্লোগান, এই হোক আমাদের শপথ আজকের। মাসুদ সুমন, নিউজ 24। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, এই মুহূর্তে কর্মসূচি নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? অল্প কিছুক্ষণ আগে এই তিস্তার পাড়ে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা, এবং আজকের যে সমাবেশ ছিল বিকালে, সেই সমাবেশের মধ্যে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করতে হবে। এই মুহূর্তে কিন্তু এই তিস্তার পাড়ে বিপুল সংখ্যক মানুষ তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন, পাশাপাশি মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ভারতের যেই পানি আগ্রাসন তার বিরুদ্ধে। এবং আজকে কিন্তু দিনভর এই তিস্তার পাড়ের হাজার হাজার মানুষ তারা পদযাত্রায় অংশ নিয়েছে, তারা নদীতে নেমে প্লেকার্ড প্রদর্শন করেছে, এবং গতকালও কিন্তু নানা কর্মসূচির মাধ্যমে, নানা আয়োজনের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই তিস্তা পাড়ের মানুষ তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে, এবং বাংলাদেশ সহ বিশ্ববাসীকে তারা একটি বার্তা দিয়েছে যে আগামী দিনে এই তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকার স্বার্থেই তিস্তা নদীর ন্যায্য হিস্সা আদায় করতে হবে, পাশাপাশি
তিস্তা নদীর রক্ষার জন্য যে মহাপরিকল্পনা রয়েছে সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এবং আজকের এই যে সমাপনী দিন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে হচ্ছে এই টানা 2 দিন ব্যাপী যে 48 ঘন্টার কর্মসূচি, সেই কর্মসূচিটির সমাপ্ত হবে। এবং এই 2 দিনে কিন্তু এই তিস্তা পাড়ের 5টি জেলার মানুষ তারা কিন্তু জানিয়ে দিয়েছে এই তিস্তা নদী রক্ষার জন্য সরকারকে ভূমিকা রাখতে হবে, পাশাপাশি আন্তর্জাতিক মহলের সহযোগিতা তারা কামনা করেছেন। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে এই তিস্তা পাড়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ খবর। অন্তর্বর্তী সরকারের যদি ক্ষমতায় দীর্ঘদিন থাকার কোনো ইচ্ছে থাকে, তাহলে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে সেই দলে যোগ দিয়ে জনগণের ভোট নিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে যশোরের টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। 5 আগস্টের পর যশোরের টাউন হল ময়দান আবারও কানায় কানায় পূর্ণ হলো বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে। এবারের প্রেক্ষাপট ভিন্ন। নির্বাচনের রোডম্যাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো সহ বিভিন্ন জনদাবিতে এই সমবেত স্লোগান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে আগামী নির্বাচন কেন্দ্রিক দলের অবস্থান তুলে ধরেন। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে দেন কড়া বার্তা। মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে ক্ষমতায় বসে নতুন দল করা যাবে না। নতুন দল করতে গেলে ক্ষমতার বাইরে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সাথে আছেন। খুব পরিষ্কার কথা, এখানে কোনো রাগ জাগ নাই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে সাফ জানান বিএনপির মহাসচিব। যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের তো দুষ্কর্মার মাথা চারা দিয়ে বলবে না, তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে, বেরিয়ে আসবে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যশোরে বিএনপির বিপুল সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ কলকারখানা স্থায়ীভাবে চালু করবে দলটি। যশোরের টাউন হল ময়দান থেকে আগামী নির্বাচন কেন্দ্রিক বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে উপস্থিত নেতাকর্মীদের পক্ষ থেকে তাদের বক্তব্যের দাবি ছিল বিগত 17 বছরের গুম, খুন, হত্যা এবং হামলা মামলার জোরালো বিচারে। মারুফা রহমান, নিউজ 24, যশোর টাউন হল। জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে এটিএম আজহারের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেন তিনি। এছাড়া একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ করে জামায়াত। সেখানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজহারের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। মেহরবানি করে আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না, তাকে মুক্তি দিন। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। একই দাবিতে সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মী রেজিস্ট্রারি মাঠে সমবেত হতে থাকেন। পরে সেখানে সমাবেশ করে দলটি। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। টাঙ্গাইলেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শাখায় এই সমাবেশের আয়োজন করে। জামায়াত নেতার মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা। নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শহরের নওজোয়ান মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাবনায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহীদ চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়া ঠাকুরগাঁও, দিনাজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ সহ 4 দফা দাবি নিয়ে ছাত্রদের 2 গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুপুর 3:30 থেকে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত 30 শিক্ষার্থী আহত হন। এ সময় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের একাধিক টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন থমথমে অবস্থা। ছাত্র রাজনীতি বন্ধ সহ 4 দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। তারা বিকাল 5টার মধ্যে দাবি বাস্তবায়নে আলটিমেটাম দেয়। তবে বিকাল 3:30টার দিকে ছাত্রদের আরেকটি গ্রুপ স্থানীয় লোকজনদের সাথে নিয়ে ক্যাম্পাসের দিকে অগ্রসর হয়। তাদের হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দেখা যায়। এই খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের প্রধান ফটক দিয়ে বের হয়ে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবিতে স্লোগান দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ক্যাম্পাস সহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শাহীন, ভয়াবহ এই সংঘর্ষে 30 জন শিক্ষার্থী আহত হয়েছেন। কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কুয়েটের সংঘর্ষের পরে এখন ক্যাম্পাসে কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যা 7টায় 3 বাহিনী অর্থাৎ সামরিক বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং কুয়েটের যে প্রধান ফটকটি যদি আমি দেখাই, দেখবেন যে এখানে সামরিক বাহিনী টোটাল নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়েছেন। ভিসির সঙ্গে আন্দোলনরত যে শিক্ষার্থী, তারা ভিসির সঙ্গে বৈঠকের একটা কথা আমরা কিছুক্ষণ আগে শুনেছি। সন্ধ্যার পরে অর্থাৎ 7টার পরেও অ্যাম্বুলেন্সে করে আহতদের মধ্যে কয়েকজন গুরুতর যারা, তাদেরকে কিন্তু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই যেহেতু সামরিক বাহিনী কিছুক্ষণ আগে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করেছে, আশা করা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে আসবে বলে এরকম প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনি জানেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, একটা পক্ষ চায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে, আর বৈষম্য বিরোধী যারা আছেন তারা চাচ্ছেন যে না, ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না এবং ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত তারা চায়। এই ক্যাম্পাস কুয়েটের এই সংঘর্ষের কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাতে বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। সারা দেশে জনপ্রতিনিধি না থাকায় ডিসিদের অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। এই অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান, বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্য উপদেষ্টারা বলেন, ফ্যাসিস্ট সরকার নিপীড়নের কাজে ডিসিদের ব্যবহার করেছে। এবারে নির্বাচনে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে এসব কথা উঠে আসে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত 17 মন্ত্রণালয়, বিভাগ এবং প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠক হয় ডিসিদের। সম্মেলনের শেষ দিনে সকালে প্রথমেই ডিসিদের সাথে বৈঠক ছিল প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ সাংবাদিকদের বলেন, যুবকদের মিলিটারি ট্রেনিং দেওয়ার প্রস্তাব ছিল ডিসিদের, আর আওয়ামী ফ্যাসিস্টরা যাতে পুনরায় সংগঠিত হতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ। দিক নির্দেশনার মধ্যে আমরা উল্লেখ করেছি যে এটার জন্য সজাগ থাকতে হবে। চলমান অভিযান যেটা আছে সেটা চলবে এবং আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে যখন যেখানে প্রয়োজন হবে সরকার সেখানে ব্যবস্থা নেবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ডিসিদের সাথে বৈঠক শেষে জানান, আগের সরকার তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, এখন সে সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ তাদের। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল।
এদিকে স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার উপদেষ্টার সাথেও বৈঠক ছিল জেলা প্রশাসকদের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিসিদের ভূমিকা পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। এই জন্য আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই। আইন শৃঙ্খলা নিগমের ব্যবস্থাতে আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অবকাশ রয়ে গেছে। স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি, প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আর আপনারা যে জানেন এই বিষয়ে সর্বশেষ যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। প্রকৃত মৎস্যজীবীরা যাতে সরকারি অনুদান এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে কাজ করতে ডিসিদের নির্দেশনা ছিল মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে বৈঠকে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দিল্লিতে চলমান বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলনে দুদেশের টানাপোড়েনের বরফ গলার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এদিকে সীমান্তবাসীর কথা শোনার তাগিদও দিচ্ছেন তারা। তবে কতটা সমাধান আসবে তা নিয়ে রয়েছে সংশয়। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদী, মনে করেন আলাপেই রয়েছে সমাধানের পথ। প্রমা চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। সীমান্তবর্তী এলাকা শান্ত আর অশান্ত হয়ে ওঠার খেলা বহু পুরনো। কখনো কখনো গোলাগুলির শব্দে সারাক্ষণ কাটে স্থানীয়দের। হামলা, চোরাচালান নৈমিত্তিক ব্যাপার। এসেছে নতুন বাংলাদেশ, কিন্তু সীমান্ত উত্তেজনা যেন থামবার নয়। সম্প্রতি ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সংকট বেড়েছে। ঘটনা গড়িয়েছে দুই দেশের হাই কমিশনার পর্যন্ত। এমন পরিস্থিতির মাঝে দিল্লিতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ এর 55তম উচ্চ পর্যায়ের সম্মেলন। আওয়ামী লীগ সরকারের পতনের পরে দুদেশের মধ্যে প্রথম কোনো শীর্ষ পর্যায়ের বৈঠক এটি। বাংলাদেশের বাস্তবতা এখন ভিন্ন। বৈরী অবস্থানে ভারত। দুদেশের টানাপোড়েনের সমাধান কোথায়? বিশ্লেষকরা মনে করেন বরফ গলার একটা সুযোগ এই সীমান্ত সম্মেলন। দুই দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে টানাপোড়েন একটু আছে, এটা আমরা স্বীকার করছি, এবং সেই কারণেই আলাপ আলোচনাটা চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপট থেকে আমার ধারণা এই বৈঠকটা একটু বিশেষ গুরুত্ব বহন করে। এই কূটনীতি বিশ্লেষক মনে করছেন সীমান্তবর্তী মানুষের সঙ্গেও কথা বলতে হবে। তারা কেমন সমাধান চান বুঝতে হবে সেই দিকটাও। পররাষ্ট্রনীতির সব বিষয়গুলোই মনে রাখতে হবে যে অনেক সময় সরকার কেন্দ্রিক হয়ে যায়। জনগণের সাথে কতখানি কনসালটেশন করে এই আলোচনা হয় কিনা, কারণ এটা অনেকটা নিয়ম হিসাবে আলোচনা বসে দুপক্ষ, এবং অনেকটা কি বলা হয় বসার জন্যই বসে মনে হয়। এই জায়গায় পরিবর্তন যদি আনতে হয় তাহলে আরও সিরিয়াসলি আমার মনে হয় জনগণের স্টেক হোল্ডার যারা আছেন যে কনসালটেশন দরকার। সীমান্ত সম্মেলনে কতটা সমাধান আসবে তা নিয়ে সংশয়ের কথাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এক সাক্ষাৎকারে তার আহ্বান ভারত যেন নতুন বাংলাদেশের বাস্তবতা মেনে নেয়। আলাপ আলোচনার মাধ্যমেই আসতে পারে সকল সমাধান। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। নির্বাচনের স্পষ্ট দিন তারিখ জানতে না পারায় শিল্পে দেশি বিদেশি নতুন বিনিয়োগ উৎসাহিত হচ্ছে না। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন টেক্সটাইল মিল সমিতি বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। টেক্সটাইল মেশিনারি মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিএম এর সভাপতি আরো বলেন, বিগত 6 মাসে নতুন করে কোনো প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে পারেনি দেশের ব্যাংকগুলো। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে আগামী 20 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী এই মেলা চলবে। এবার আসরে 33 দেশের 1100টি ব্র্যান্ডের প্রায় 1600টি স্টল থাকবে। 3 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনে বহুল আলোচিত বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আয়োজক দেশ সৌদি আরবে আমন্ত্রিত না হওয়ায় ছিলেন না ইউক্রেন বা ইউরোপের কোনো প্রতিনিধি। ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে জেলেনস্কির সাথে কথা বলতে প্রস্তুত, আর ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনা থেকে প্রাপ্ত কোনো চুক্তিকে স্বীকৃতি দেবেন না বলে জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেন রাশিয়া যুদ্ধে 3 বছর পর প্রথমবার সরাসরি আলোচনার টেবিলে ওয়াশিংটন মস্কো। দুই পক্ষের আলোচনায় উঠে এসেছে যুদ্ধের অবসানের পথগুলো এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্বহালের বিষয়।
রিয়াদের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আর রুশ দলের নেতৃত্ব দেন সার্গেই ল্যাভরভ। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এই আলোচনার আয়োজক সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোসাদ বিন মোহাম্মদ আল আইবান। বৈঠকে রুশ ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মস্কো বলছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এই আলোচনা। এদিকে ক্রেমলিন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে জেলেনস্কির সাথে কথা বলতে প্রস্তুত, আর ইউক্রেন ছাড়া শান্তি চুক্তিতে স্বীকৃতি দেবেন না সাফ জানিয়ে দিয়েছে জেলেনস্কি। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 10:30টার দিকে রিয়াদের দিবিয়া প্যালেসে সৌদি আরবের মধ্যস্থতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক শুরু হয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শলস জানান, কিয়েভের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সংবাদে স্বাগত আরো একবার। এবারে জানাবো খেলা সংবাদ। সাত বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে পাকিস্তানের 3টি ভেন্যু রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচি ছাড়াও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতেও। বুধবার পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের। শুরু হচ্ছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে 8 দলের এই টুর্নামেন্ট। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে 15 ম্যাচের এই আসরে অংশ নিচ্ছে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুটি ভিন্ন গ্রুপে গড়াবে খেলা, যেখানে এই গ্রুপে পড়েছে বাংলাদেশ। টাইগারদের 3 প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। বি গ্রুপের 4 দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। 1998 সালে আইসিসি নকআউট ট্রফি নামে এই টুর্নামেন্ট শুরু হয়। আয়োজক ছিল বাংলাদেশ। 9 দলের লড়াইয়ে সেবার চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় আসরও ছিল একই নামের, তবে ছিল 11টি দল। সেই আসরে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। 2002 সালে তৃতীয় আসরে এসে নাম বদলে করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত ও শ্রীলঙ্কা। 2004 সালে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এর পরের 2 আসরে অস্ট্রেলিয়া। 2013 সালে ভারত, আর সর্বশেষ 2017 সালের আসর সেরা পাকিস্তান। এরপর 7 বছর মাঠে গড়ায়নি ক্রিকেটের এই আসর। এবার ফের পাকিস্তানে বসছে এই প্রতিযোগিতা। 19 ফেব্রুয়ারি পর্দা উঠবে, ফাইনাল 9 মার্চ। 19 দিনের লড়াইয়ে মোট ম্যাচ 15টি। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।